হুম, শুরু করা যাক। নমস্কার বন্ধুগণ, আবার একটা রোববার। আর আমরা আবার আজকে এই রোববারে উপস্থিত হয়েছি আপনাদের সামনে রাজনীতির ভূত ভবিষ্যতের দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় এপিসোড নিয়ে। তা আজকে অনুপদা, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তুমি আজকে ট্রাভেল করছো, তবুও এই কিছুক্ষণ ব্যস্ত শিডিউলের মধ্যে। তো আমরা স্ট্রেট আজকে ঢুকে যাব প্রশ্ন। প্রশ্ন তো ঠিক না, একটা ডায়ালগ আর কনভারসেশনে তোমার সাথে, যেটা তোমার সাথে কথা হচ্ছিল আজকে। তোমার বইয়ের কিছু জায়গা থেকে আমি আমার গানের কিছু জায়গা ধরার চেষ্টা করব। সেই জন্য তোমার সাথে আমি ওই মাটি গানটা শেয়ার করেছিলাম, যেটা আমি বিভিন্ন শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সবার কথাই ওখানে সার্টেলি বলা আছে ও গানটার মধ্যে। তো তুমি আগে বলো, তুমি গানটার ক্রিটিক দাও। তুমি গানটাকে প্রশংসা না করে তোমার গানটা কি মনে হয়েছে, তোমার মার্ক্সীয় দর্শন, তোমার চিন্তা ভাবনা, রাজনীতির ভূত ভবিষ্যতের লেন্স দিয়ে। তারপর আমি তোমার কথায় ঢুকছি। না, আমার আমার আসলে গানটার কোনো ক্রিটিক নেই, সত্যিই নেই আর কি। আম, সেটা হচ্ছে যে আমার মনে হয়েছে যে গানটা আহ, যে মাটি রাজনীতিতে ছিল না, অ্যাবসেন্ট ছিল, মার্ক্সীয় রাজনীতিতেও অ্যাবসেন্ট ছিল, যদিও থাকার কথা ছিল সবচাইতে বেশি সেখানে। মার্কস ইনফ্যাক্ট ডার্টিং ওয়ানস হ্যান্ডস, যে হাতে মাটি লাগাটা খুব জরুরি, হাতে যেন মাটি লাগে, মাটি থেকে যেন দূরে না হয়ে যাই আমরা, মাটির কাছাকাছি যেন থাকি। কিন্তু কোনোভাবে আমরা মাটি থেকে অনেক দূরে হয়ে গেছিলাম। এই গানটা আবার আহ, মাটির টানটা ফেরানোর চেষ্টা করছে, মাটির কাছে ফেরার চেষ্টা করছে, আম, আহ, মাটির মানুষের কাছেও ফেরার চেষ্টা করছে সে অর্থে। তো আমার মনে হয়েছে যে আম, উম, গানটা একভাবে আম, অনেক বেশি আমাদেরকে আম, মাটির সাথে অন্তরঙ্গ হতে বলছে। যেটাকে ধরা যাক, বইটাতে আমরা একটা ডিস্টিংশন, একটা তফাৎ করার চেষ্টা করেছি অঞ্জনদা আর আমি, যে বার্ডস আই ভিউ আর আর্থওয়ার্মস ভিউ, এ দুটো আলাদা আর কি। বার্ডস আই ভিউ ওপর থেকে পৃথিবীটা দেখে, মাটি লাগে না গায়ে তখন, কিন্তু একটা আর্থওয়ার্ম মাটির কাছাকাছি পৃথিবীটাকে দেখে, তার গায়ে মাটি লাগে। আম, মার্কসও অ্যাকচুয়ালি থিসিস অন ফয়ব্যাকে দু ধরনের সৃষ্টির মধ্যে পার্থক্য করছে। একজন সৃষ্টি করছেন চিন্তা থেকে, তার মাথা থেকে, চিন্তা থেকে, ভাবনা থেকে সৃষ্টির উদ্ভব হচ্ছে। আরেকজন সৃষ্টি করছেন একজন পটারের মতো, আম, কুমোরের মতো, কামারের মতো, কুমোরের মতো একজন সৃষ্টি করছেন, কিন্তু তিনি সৃষ্টি করছেন মানে আহ, উম, তার হাতে মাটি লাগছে, তার হাতে মাটি লাগছে সেইভাবে। তো যেটা ভাবছিলাম আমি, তুমি গানটার সাথে আহ, সমাজের বুনন অথবা বুনট সমবায় আর পুঁজির যে বুনটটা তুমি বলছো, শোষক, এই জায়গাটাকে একটু ধরার চেষ্টা করো। উম, আহ, দেখো, একটা একটা জিনিস এটা আমার মনে হয়, আহ, যে আহ, পুঁজি মানুষে মানুষের সম্পর্ককে দুটো বস্তুর সম্পর্কে পরিণত করে। যেটা ধরো তোমাদের ভাষায় খুব সহজে ধরা যাবে, প্রডিউসার অ্যান্ড কনজিউমার, যে উৎপাদন করে আর যে কনজিউম করে, যে কেনে, এরা দুজন একে অপরকে কখনো চেনে না। পুঁজিবাদ, পুঁজিবাদে এরা দুজন একে অপরের কাছে অচেনা রয়ে যায়। ধরে নাও তোমার চাল তৈরি হচ্ছে, আহ, ধরা যাক ওদিন অভিজিৎ বাবু আর সারনাথ মিলে যে ফিল্মটা দেখালেন, আহ, চাল তৈরি হচ্ছে পাঞ্জাবে,
চালের উৎপাদন হচ্ছে, সেই চাল হয়তো খাওয়া হচ্ছে তামিলনাড়ুতে ধরে নাও, বা বিদেশে। তাহলে যিনি উৎপাদন করছেন আর যিনি আম, ওটাকে কনজিউম করছেন, আহ, এদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই। এটাই এটাই পুঁজিবাদের একটা বিশেষ জায়গা, যে পুঁজিবাদ শুধু শোষণ করে না ওয়ার্কারকে। পুঁজিবাদ অ্যাকচুয়ালি মানুষে মানুষের সম্পর্ককে দুটো বস্তুর সম্পর্কে পরিণত করে। একটা বস্তুকে আমরা বলি পণ্য, চালটা পণ্য হয়ে যাবে, আর মার্কেট বা বাজারের মিডিয়েশনের মধ্যে দিয়ে তাহলে যিনি কিনবেন তিনি মানি বা অর্থকড়ি নিয়ে আসবেন বাজারে, আর এই চালটা বাজারে পাওয়া যাবে। তাহলে সম্পর্কটা যেটা একটা উৎপাদক এবং একজন আহ, যিনি ব্যবহার করছেন চালটা, আহ, খাচ্ছেন বা ইউজ করছেন কোনোভাবে, তার 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 সাথে সম্পর্কটাকে আমরা দুটো বস্তুর সম্পর্কে পরিণত করবো আর কি। এবং আহ, এইটা পুঁজিবাদের একটা বিশেষ চরিত্র, যেটা আমরা বেশি বলি না। আমরা পুঁজিবাদের অন্য ক্যারেক্টারিস্টিক্স গুলো বেশি বলি, কিন্তু পুঁজিবাদ যে অ্যাকচুয়ালি মানুষের সম্পর্ককে বস্তুর সম্পর্কে পরিণত করে, এইটা আমরা পরিষ্কারভাবে কখনো বলি না। আহ কম বলা হয় এই কথাটা, যদিও মার্কস স্বয়ং এই কথাটা বলেছেন। এটা আমার কথা নয়, এটা মার্কসেরই কথা। আম, কিন্তু এই জায়গা থেকে যেটা হয়, যে এটা মাটির থেকে অনেক দূরে হয়ে যায়। এই এই যদি যদি কনজিউমার প্রডিউসারকে জানতো, তাহলে অ্যাকচুয়ালি কনজিউমার জানতো যে প্রডিউসার উৎপাদক মাটির সাথে, আহ, চাল গম এগুলো তৈরি তো মাটির সাথে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা থেকে বহু দূরে চলে যাচ্ছে। তো তোমাদের ভাষায় যদি বলি আর কি, যে যে পুঁজিবাদ অ্যাকচুয়ালি ওই যে মানুষটার মাটির সাথে বা প্রকৃতির সাথে, যদি এবার একটু অ্যাবস্ট্রাক্ট আউট করি, বলি যে প্রকৃতির সাথে যে সম্পর্কটা আছে, ওই সম্পর্কটাকে ইরেজ করে, ভুলে গিয়ে, ডিজাভাও করে, ওটা থেকে মুখ ফিরিয়ে নিয়ে আহ, আমরা পুরো জিনিসটাকে আহ, চাল নামক পণ্যের সাথে যিনি কিনবেন আহ, তার মানি বা অর্থকড়ির সম্পর্কে পরিণত করি। তার ফলে কি হচ্ছে, মাটি এবং প্রকৃতির সাথে যে সম্পর্কটা, যেখান থেকে চালটা আসছে, ধানটা আসছে, আহ, সেইটা আমরা কোথাও ভুলে যাচ্ছি, বা সেইটা আমাদের কাছে অধরা রয়ে যাচ্ছে। মানে নেচার কোয়েশ্চেনটা এখন ফেরানোর চেষ্টা করা হচ্ছে আম, মার্ক্সবাদে, কিন্তু নেচার কোয়েশ্চেনটা মিস হচ্ছে এইটার জন্য। ওইখানটার নেচার কোয়েশ্চেনটা মিসড আছে, কেননা মাটি মিসড আছে। মাটি থেকে যে আমি অনেক সময় এটা বলি, আম, আহ, একটু প্রভোকেটিভলি, অ্যাকচুয়ালি নেচার ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার, not Microsoft, not Nokia, none of these. নেচার সবচেয়ে বড় উৎপাদক। আহ, যত উৎপাদন প্রকৃতি করে, অত উৎপাদন মানুষ করতে পারে না। কিন্তু আমরা এই উৎপাদনটা থেকে মুখ ফিরিয়ে থাকি, আমরা ওটা নোটিস করি না, যেখানে একটা উৎপাদন চলছে কনস্ট্যান্টলি আর কি। তো সেইটা মাটি থেকে হয়, মাটি থেকে হয়, এন্টায়ার কাল্টিভেশন প্রসেসটা মাটির সাথে সংযুক্ত। আহ, আহ, এবং ওখানে পাটা মাটিতে পড়তেই হবে। আমরা বলি না বাংলায়, পা মাটিতে পড়ছে না। তো পা মাটিতে পড়া মানুষ আর পা মাটিতে না পড়া মানুষ আলাদা মানুষ। আমি একটা কথা বলি, আনন্দ, তোমার ভালো লাগবে এই কথাটা। সেটা হচ্ছে যে আম, আহ, আহ, আমাদের চিনহারির একটি মেয়ে, আদিবাসী মেয়ে, আহ, তারা একজন না, সবাই মিলেই কথাটা তুলেছিল। কথাটা অদ্ভুত একটা কথা আর কি, যে পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। আমরা বলেছিলাম বুর্জোয়া প্রলেতারিয়েত, ঠিক আছে, কিন্তু ওরা একদম অন্যভাবে ব্যাপারটাকে দেখেছে, যে পৃথিবীতে দু ধরনের মানুষ আছে। আম, এক ধরনের মানুষ নিজের খাদ্য নিজে উৎপাদন করে, আর এক ধরনের মানুষ নিজের খাদ্য নিজে উৎপাদন করে না, তারা খাদ্য কেনে। তো ওরা বলছিল যে আমরা যারা জঙ্গল সমাজে থাকি, যারা আদিবাসী মানুষ,
মাটির কাছাকাছি আছি, আমরা নিজের খাদ্য নিজে উৎপাদন করি। তোমরা শহরে খাদ্য উৎপাদন করো না, নিজের খাদ্যটাও উৎপাদন করো না, তোমরা খাদ্য কেনো। তো আম, আমি এই ডিভিশনটাকে তারপর থেকে খুব সিরিয়াসলি নিয়েছি, দোজ হু গ্রো দেয়ার ওন ফুড অ্যান্ড দোজ হু ডু নট গ্রো দেয়ার ওন ফুড। যারা নিজের খাদ্য নিজে উৎপাদন করে তারা মাটির অনেক কাছাকাছি আছে, যেটা তোমার গানেও বারবার আসছে একভাবে আর কি। আর যারা খাদ্যটা কিনছে তারা অ্যাকচুয়ালি পুঁজিবাদের ওই সম্পর্কটার মধ্যে আছে। তো আমরা মার্ক্সবাদী হয়েও অ্যাকচুয়ালি পুঁজির বস্তু বস্তুর সম্পর্কতেই আছি, মানুষে মানুষের সম্পর্কতে নেই। এইটাই রাজনীতির ভূত ভবিষ্যতের একটা মূল কথা, আনন্দ আমার মনে হয় আর কি, যে যে পুঁজিবাদের ক্রিটিক লেখা এক ধরনের কাজ, আর একটা হচ্ছে যে একটা মিররে, একটা আয়নায় নিজেকে দেখা, আমি কোথায় পুঁজিবাদী, সেইটা আরেকটা খুব জরুরি কাজ আর কি, যে আমি কোথায় পুঁজিবাদের সাথে কমপ্লিসিট। তো আমি যতক্ষণ খাবার কিনছি ততক্ষণ আমি পুঁজিবাদের ওই বস্তু বস্তুর সম্পর্কটাতেই কমপ্লিসিট থাকছি আর কি। এবং একজন আদিবাসী মহিলা, উনি আমাদের মতো ঘোষিত মার্ক্সবাদী না হয়েও আম, উনি মার্ক্সের আত্মাকে শান্তি দিচ্ছেন, যে আমি আমার নিজের খাবারটা নিজে তৈরি করছি, নিজে উৎপাদন করছি, এবং সেটা মাটি থেকে, খাবার মাটি থেকেই উৎপাদন করতে হবে আর কি। মাটির মাটির থেকে দূরে গিয়ে উৎপাদন করা যাবে না খাবারটা। তো এইটা রাজনীতির ভূত ভবিষ্যতের একটা একটা আহ, একটা ইম্পর্টেন্ট অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি। শেষ চ্যাপ্টারটা ওই যে এগারোটা থিসিস, শেষ চ্যাপ্টারটা, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আর কি, যে আমরা কতটা মাটির কাছাকাছি, কতটা মাটি লাগছে হাতে। আসলে মাথাটা আমরা বেশি গুরুত্বপূর্ণ করে ফেলেছিলাম মার্ক্সবাদ। তো ওই জন্য আমরা লেবার স্টাডিজ করেছি। আম, কোনোদিন কোনো শ্রমিকের সাথে কথা বলিনি। তো আম, হাতের হাতের কাজ, হাতের কাজটাকে আমরা, মাথার কাজটাকে খুব গুরুত্ব দিয়েছি। আম, কিন্তু হাতের কাজটাকে আমরা সব সময় আম, ছোট ছোট করে দেখেছি আর কি। এবং এটাই আমাদের, আমি বলবো, সিক্রেট কাস্টিজম। আমাদের মার্ক্সবাদীদের সিক্রেট কাস্টিজম এখানে, যে আমরা হাতের কাজকে ছোট মনে করি। এটা এটা কি, সরি অনুপদা, এটা কি মার্ক্সবাদের কাস্টিজম না? এটা তোমাকে আমি একটা আমার লেখা রিসেন্ট পাঠিয়েছি, এডুকেশনাল আমরা বার্ন আউট সোসাইটি। আমার তো মনে হয় এটা এডুকেশনেরই একটা কাস্টিজম, যে আর আমি তোমার সাথে একমত। এটাই এটাই ইউনিভার্সিটি। এটা ইউনিভার্সিটি। স্পিভাক একটা খুব সুন্দর ফ্রেজ দিয়েছেন আমাদেরকে, খারাপ লাগবে শুনতে, ক্লাস অ্যাপারথাইড। যে রেশিয়াল অ্যাপারথাইড নয়, আমি বলবো ইউনিভার্সিটিজ আর স্পেসেস ফর ক্লাস অ্যাপারথাইড। পুরো পুরো মাত্রায়। যে ওখানে মাথার কাজ, মাথা খাটা, অ্যাকচুয়ালি এটা স্পিভাকেরই লাইন, আমার লাইন নয়, হ্যাঁ। উনি উনি রাইটিং রংস এই লেখাটায় দেখাচ্ছেন যে মাথা খাটানো আর গতর খাটানো, এই দুটোর মধ্যে একটা হায়ারার্কি আমাদের মাথায় রয়েছে। এবং আমরা মাথা খাটানোকে, মাথার কাজকে বেশি প্রাধান্য দিই। বেশি প্রাধান্য দিয়ে উপরে রাখি। আম, হাতের কাজ, গতর খাটানোকে ছোট ছোট করে দেখি, তাই আমরা গতর খাটাতেও চাই না, হাতের কাজ করতে চাই না। আমরা হাতের কাজকে ভোকেশনাল এডুকেশন মনে করি আর কি। এই হাতের এই কোনো কাজকে আমরা ছোট অর্থে দেখি। এই ক্লাস অ্যাপার্থাইডটা কিছুটা আহ, বাঙালি কালচারাল মিলিউতেও আছে না? ভীষণভাবেই আছে, ভীষণভাবেই আছে। এবং ওই জন্যই দেখো স্পিভাক কিন্তু বাংলা শব্দ দুটোকেই ব্যবহার করেছেন, মাথা খাটানো আর গতর খাটানো ওনার লেখায়। উনি মানে অ্যাকচুয়ালি বাংলাটাই লিখেছেন লেখাটাতে, মাথা খাটানো আর গতর খাটানো। আহ, তো সেই অর্থে আমরা মাথাকে মাথাকে হেড হেভি, মাথাকে আমরা বেশি গুরুত্ব দিই। গান্ধী রবীন্দ্রনাথ দুজনেই ব্রেন হ্যান্ড, হেড হ্যান্ড কোঅর্ডিনেশনের কথা বলেছিলেন। এবং দুজনে বিভিন্নভাবে ভাঙছে সেটাকে, মানে ভীষণভাবেই ভাঙার চেষ্টা। প্র্যাকটিস করে করে করে, মানে গান্ধী তো সকালে উঠে মানে বাথরুম পরিষ্কার করা থেকে শুরু করে সমস্ত কিছু ভীষণ, রবীন্দ্রনাথ শান্তিনিকেতন, শান্তিনিকেতনে। ছেলে ছেলে মেয়েরা, স্টুডেন্টরা পাতা কুড়োতে যেত, জল তুলতে যেত।
এখন ওই কাজগুলো সব আমরা একটি দলিত মহিলাকে হ্যান্ড ওভার করে দিয়েছি। আমরা স্টুডেন্টদের শুধু মাথা খাটাতে শেখাচ্ছি, এমনকি খুব দুঃখের আনন্দ, স্টুডেন্টরা তাদের নিজেদের আম, খাওয়া প্লেটটা, বাটিটা, চামচটাও ধোয় না। এক্স্যাক্টলি। আমি আমি তোমাকে এটাই বলছিলাম, আমি আমার ক্লাসরুমে হুম। একটা যদি চেয়ার এদিক থেকে ওদিক হয়ে থাকে, আমি বলি বয়কে না ডেকে নিজে চেয়ারটাকে গোছাও, এইগুলো আমরা আসলে ডাস্টারটা ঠিক করে রাখো। যদি এটা পড়ে থাকে, এটা বলবো আমি মার থেকে, আমার মা এই দিকটায়, এটা আমি মাকে বেশি ক্রেডিট দেবো। আমরা আমরা সবাই মার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমারও হ্যাঁ, আমারও এটা মার কাছ থেকেই শেখা। আম, এবং শুধু বাবার কাছ থেকে না শিখে মায়ের কাছ থেকেও শিখতে শিখতে হবে আমাদেরকে। আম, আহ, কিন্তু মেসে স্টুডেন্টরা তাদের হ্যাঁ। থালা ধুচ্ছে না, অন্য একটা মানুষ এসে তাদের থালা ধুচ্ছে, যিনি সাধারণত এক দলিত মহিলা, ইউজুয়ালি। থালাটা থালাটাকে জল দিয়ে একটু যে রেখে দেওয়া, অথবা দিদিকে, এই যে দিদি, আমি এটা একটু জল দিয়ে দিলাম। আমি খুব মাইনুটলি এগুলো অবজার্ভ করি, যে প্রাইভেট ইউনিভার্সিটি স্পেসে এটা আরো নেই। আরো নেই, আরো নেই। স্টেট ইউনিভার্সিটিতেও নেই, দেখো আনন্দ, হ্যাঁ, আমরা তো জেএনইউতে মেসে আমার মনে আছে, আমি রোজ থালাটা গিয়ে ওই রুটিটা ঠিক করে নিয়ে যারা থাকতো, আমি তো ওদের মধ্যে চলে যেতাম। হুম, কিন্তু কেউ এই অদ্ভুত একটা লেন্স, হুম, অদ্ভুত একটা লেন্স। এইটা প্রবলেমাটাইজ করার চেষ্টা করছে বইটা অ্যাকচুয়ালি, যে এইটা একটা আমাদের অভ্যেস, এবং কাস্ট ডিভাইডেড সোসাইটিতে এই এই অভ্যেসটা খুব তাড়াতাড়ি ধরে যায় মানুষের মধ্যে আর কি, যে আমি মাথার কাজ করি, ওরা হাতের আমি কাজ। অনেকটা ওপরে। হুম। এটার উপরে আমি আমি মাথা খাটাই। এখানে তুমি কিছু বলতে চাইছো না? আমি তোমার, না, তুমি বলো। আমার কিন্তু এইখানে আমি মিউজিক আর স্পোর্টস থেকে অনেক শিক্ষা পেয়েছি। আমি বলছি তোমাকে একটা ছোট্ট উদাহরণ। বলো। আজও ধরো, আমার স্পোর্টস কিটটাকে ঠিক করে গুছিয়ে যে রাখতে হবে, ব্যাটটা একটু খারাপ হয়ে গেলে ওটা প্লাস্টিকটা নিজে থেকে মুড়ে করা, ব্যাটটাকে ঠিক করা, এই যে ট্রেনিং গুলো। আচ্ছা, গিটারটাকে নিয়ে টিউন করা, ঠিক করে দেখা গিটারটাকে, গিটারের কাঠটা ঠিক আছে কিনা, সেটা একটা মিউজিশিয়ান একটা দোকানে গিয়ে আমার মনে হয় এই এই যে হাতের কাজের ব্যাপারটা, এটার সাথে যে মানে এই ডিভাইডটাকে কিন্তু অনেক জায়গায় একটা স্পোর্টস প্র্যাকটিশনিং পার্সপেক্টিভ, একটা পারফর্মেটিভ আর্টস, থিয়েটারে আমরা পেছনে অনেক বেশি শিখি, লাইট করছে, প্রপস নিয়ে যাচ্ছে, সেও একটা পার্ট, অ্যাজ ইকুয়াল অ্যাজ একটা ডিরেক্টর যে স্ক্রিপ্ট লিখছে, একটা সিনেমা প্রসেসর। এইটা মনে হয় আমাদের, আমরা এত লিবারেল আর্টস এডুকেশন করি, কিন্তু এই প্র্যাকসিসটা কিন্তু আসছে না সেই, মানে ক্লাসরুম গুলোতে কি আমরা এইটা করতে পারছি? আহ, পারছি পারছি না, কারণ আমরা অ্যাকচুয়ালি মানে দুটো শিক্ষা আমরা খুলছি না, হাত এবং হৃদয়। হৃদয়। এই দুটো শিক্ষা আমরা খুলছি না এখনো। লিবারেল স্টাডিজ, লিবারেল আর্টসেও আমরা খুলতে পারিনি, কারণ আমরা হেড হেভি, ভীষণ মাথা প্রচন্ড, প্রচন্ড। মাথা ভারী মানুষ তৈরি করছি, যার ফলে হাতের কাজ খুলছে না আর কি। এবার এন্টায়ার আর্ট ফর্ম কোনো না কোনো ভাবে হাতের কাজ, গলার কাজ, শোনার কাজ, শুধু মাথা ওইভাবে শুধু দেখা নয়, শুধু দেখা নয়, একটু দেখা সর্বস্ব হয়ে থাকছি আমরা, মানে পাঁচটা সেন্সের মধ্যে ভিশনটা বেশি ফোরগ্রাউন্ডেড। শোনাটা শোনা আমরা শোনাতে দুর্বল খুব আর কি, আমরা শুনতে শিখিনি। আম, আমরা ইনফ্যাক্ট একটা কোর্স অফার করতাম, এখনো করছি। কোর্সটার নামই হচ্ছে লিসেনিং, যে লিসেনিং কিভাবে শিখবো আমরা। লিসেনিং এর কোনো ট্রেনিং আমাদের হয়নি। আমরা আমরা শুনি, কিন্তু শুনি না। আমরা কানে শুনতে পাই, কিন্তু আসলে শুনতে পাই না। তো কিভাবে কান পেতে থাকা যায়, রবীন্দ্রনাথ যেটাকে কান পেতে রই বলছেন আর কি, কিভাবে কান পেতে শোনা যায় আর কি। টেস্টের সেন্স আমাদের নেই, টেস্ট ইন আ ভেরি এক্সপ্যান্ডেড ওয়ে, মিউজিকও একটা টেস্ট সে অর্থে। আমরা রান্না করতে শিখি না,
রান্না করতে শিখলে আমাদের পাঁচটা সেন্স কাজ করে একসাথে। হাত কাজ করবে, টাচ কাজ করবে, টেস্ট কাজ করবে, আম, ঘ্রাণ কাজ করবে, শোনা কাজ করবে। ভাত ফুটছে এটা শুনতে হয়, ওই ক্র্যাকলিং সাউন্ডটা শুনতে শুনতে পেতে হয় আর কি। এবার ভাত ফুটছে, ওটা দেখতেও হয় আর কি। তো দেখা, শোনা, গন্ধ পাওয়া, টেস্ট করতে পাওয়া, টাচ করতে পারা। আহ, একটা একটা ভাতের ছোট দানা আমরা টাচ করে বোঝার চেষ্টা করি সিদ্ধ হয়ে গেছে কিনা। ইটস সাচ অ্যান ইম্পর্টেন্ট ট্রেনিং, কুকিং। তো আম, আমরা আসলে ইমার্শনে নিয়ে যাই আমাদের লিবারেল স্টাডি স্টুডেন্টদের। আলওয়ার আর জয়পুরের একটা জায়গাতে বোধ শিক্ষা শিক্ষা সমিতি ওখানে। তো ওখানে আমরা এনকারেজ করি আমাদের স্টুডেন্টদের মেসে রান্না করতে। তো ওরা করে, ওরা করে। আহ, ওদেরকে বললে ওরা করে। এবার আমরা ওদের বলিনি, হুম। না বলাতেও ওরা নিজে থেকে গিয়ে রান্না করেছে। সকালবেলা রুটি বানিয়েছে, আম, কাজ করেছে রান্নাঘরে। আমরা আমরা চাই ওরা কাজ করুক। ওরা মানে ফুকো পড়ুক, মার্কস পড়ুক, ফ্রয়েড পড়ুক, লাকাঁ পড়ুক, কিন্তু আবার কিচেনে রান্নাটাও করুক। হাতের কাজটা শিখুক, ওই পাঁচটা সেন্সকে ইউজ করতে শিখুক কনস্ট্যান্টলি। এই পাঁচটা সেন্সকে ইউজ করতে শেখাটাকে, যেটা তোমরা মিউজিকে করো, থিয়েটারে করো। হুম। সারাক্ষণ আমাদের সেটা সারাক্ষণ করতে হয়, মানে একটা মিউজিক কিভাবে তৈরি হচ্ছে সেটার পরে আগে কাঠটা ঠিক আছে কিনা, গিটারটা কিভাবে বাঁধবো, যে মিউজিশিয়ান আছে কোথায় ভালো একটা গিটার এসছে, কোথাকার কাঠ, এই যে নলেজগুলো। তারপরে আমি তো প্রচুর মিউজিক রাদারি ভাটিয়া মিউজিক্যালসের যারা বসে থাকে তাদের থেকে শিখি। তাদের এই যে কান, মাঝে মাঝে চলে গিয়ে জিজ্ঞেস করি, আচ্ছা এইটা কেন তুমি ভালো ইনস্ট্রুমেন্ট বলছো কি, এইগুলো। এইগুলো আমার মনে হয় কোথাও মিউজিক স্পোর্টস থেকে আমি নিজে প্রত্যেক মুহূর্তে শিখছি। ব্যাটটা যে খুললো, একটা নতুন ব্যাট আসার পর ব্যাটটা কিভাবে খুলি, টাইমিংটা আসে কিভাবে, সেটা সেটা যে অ্যাকচুয়ালি টাইমিং এর কানটা থেকে আর একটা ফিলিং যে তুমি টাচ করলে প্রপারলি, বুঝতে পারলে যে হ্যাঁ আজকে ব্যাটটা খুলেছে। এটা একটা খুব সুন্দর বই রিসেন্টলি বেরিয়েছে, দ্য সায়েন্স অ্যান্ড লিবারেল আর্টস অফ ক্রিকেট বলে। ও, খুব সুন্দর, খুব সুন্দর বই, খুব সুন্দর বই। সে বইটাতে পুরো আর কি ওই খেলাটাকে ধরে সমস্ত কিছু, মানে ধরো তুমি একটা শট মারছো, সেটা যতটা সায়েন্স, সেটা অনেকটাই পাঁচটা, তুমি যেই পাঁচটা কাজের শিক্ষা বলে সেটা পেছনে কাজ করছে সারাক্ষণ। একটা তো হচ্ছে আমি কি ডিগ্রিতে বলটাকে দেখছি, আই করছি, টাইম করছি, এই পুরোটা একটা সায়েন্স, মানে ঠিক আছে যেটা ম্যাথমেটিক্স। কিন্তু ক্রিকেট, আমি ক্রিকেটটা নিচ্ছি, এটা ফুটবলও হতে পারে, অনেক কিছু। ফুটবলে তো মাটির সাথে সম্পর্কটা আরো আরো বেশি নিবিড়। হুম, আহ, কিন্তু আহ, এইগুলোর বাইরে গিয়েও ফাইনালি একটা ব্যাটসম্যান কয়েক সেকেন্ডের মধ্যে টাইম করছে একটা বলকে। ওই যে কয়েক সেকেন্ডের মধ্যে ওই কাজটাও করলো, এটা যদি হেড হেভি হয়ে যায় অ্যাকচুয়ালি ওটা হবে না। ওটা কিন্তু পুরো হৃদয়। ফাইনালি যে টাইমিংটা হচ্ছে, টাইমিংটা হচ্ছে বিরাট কোহলি খুব সুন্দর একটা ইন্টারভিউতে খুব সুন্দর একটা কথা বলেছে। একটা পাকিস্তান ম্যাচে এরকম একটা বলকে অফ স্টাম্প থেকে মেলবোর্নে এদিক থেকে ছয় মেরেছিল, 28 রান বাকি ছিল। ওর একটা ইন্টারভিউ, ওকে বলেছে ওই শটটা কি করে মারলে, বললো দেখো আমি কত বছর ধরে প্র্যাকটিস করছি, কোনো ইয়ত্তা নেই ওটা, মানে করে যাচ্ছি কিন্তু ফাইনালি যখন শটটা আমরা মারি আমাদের কিছু খেয়াল থাকে না, আমরা ওই মোমেন্টটাতে লিভ করছি। ওটা কিভাবে হচ্ছে আমি তোমায় বোঝাতে পারবো না। একদম ঠিক, তা একদম। ওই ওই মাটি পাকস্থলী লাইনটাতে তুমি যেই কথাগুলো বললে, আমি কিছুটা এইগুলোকে সব ধরার চেষ্টা করেছি, যেটা আমার শরীরের মধ্যে যে মার্ক্সবাদটা মিশে যাচ্ছে কিভাবে। তোমার মাটি যে পাকস্থলী লাইনটাতে কি মনে হয়েছে, তোমার তোমার বইয়ের লেন্স থেকে? বইয়ের চেয়েও বেশি অস্তিত্ব, অস্তিত্ব। আম, আহ, আসলে আহ, আহ, এইটা আমি শিখি। আনন্দ এখানটা আমায় শুধু আমিই বলতে হবে। হ্যাঁ, কারণ আমি নিজের শিক্ষাটাই শুধু বলতে পারবো, তার বেশি বলতে পারবো না।
এটা আমি মূলত শিখি, আমি এখন ভাবছি তোমার কথার পরিপ্রেক্ষিতে, উড়িষ্যাতে অ্যাকচুয়ালি। উড়িষ্যাতে একটি কন্দা আদিবাসী গ্রুপ, গ্রুপ অফ উইমেন, ভাভিয়া আর আশুতোষ, ওরা দুজন মিলে এই গ্রুপটা তৈরি করেছিল। প্রথমে ভাভিয়া তৈরি করেছিল, পরে আশুতোষ জয়েন করে ভাভিয়াকে। পরে আমিও সাধ্যমতো জয়েন করার চেষ্টা করি, যতটা পারি আর কি গিয়ে। আহ সংগঠনটার নাম একা নারী সংগঠন, একল নারী সংগঠন। এরা একলা নারী, এরা অ্যাবান্ডন্ড উইমেন অ্যাকচুয়ালি, 39 জন মহিলা। আহ, এদের জন্য আমরা পরে কষ্ট করে জোগাড় যন্ত্র করে একটা একটা জমি লিজ করি। জমি লিজ করার পরে যেটা হয়, চাষটা আমাদের হাতে চলে আসে তখন। তো তখন আমরা অ্যাকচুয়ালি, তখন আমি শিখি আহ একটা মাটি তৈরি করা কাকে বলে, একটা রোপা করা কাকে বলে, ধান হারভেস্ট করা কাকে বলে, একটা ক্ষেতে জল আনা যায় কিভাবে। এবং আমি তখন দেখতে পাই আমি কত অশিক্ষিত। আম, আমি একটা নার্সারি বেড থেকে ট্রান্সপ্লান্ট করা আম, আম, চারা গাছটাকে, এটা টাইমটা আমি জানতাম না কখন করতে হবে। এবং আস্তে আস্তে, টাইমটা কি? টাইমটা কি? মানে একটা বিশেষ সময়তেই ওটা করতে হবে। সেটা সেটা কি 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 সময়? মানে এইটা ওই দিদিরা জানতেন, ওকে। আর আমি জানতাম না। আম, এবার যেভাবে মায়েরা রান্না জানেন, রাইট। কোনোদিন কালিনারি সায়েন্সের কোনো কোর্স না করে আর কি, কোনো শেফ না হয়ে মারা কি করে রান্না শিখেছিলেন? আম, এরা তো কোনো ডিগ্রি করেননি। আম, এবং অল আওয়ার মাদার্স আর এক্সেলেন্ট কুকস, রাইট? কি করে শিখলেন ওরা? তো এই জায়গা থেকে আহ, আহ, আমার আস্তে আস্তে মনে হতে শুরু করলো, যেভাবে আমি তোমার এই লাইনটাকে রিসিভ করেছি, ঠিক আছে, ভুল হতে পারে কিন্তু প্রশ্নটা ঠিক ভুলের নয়। আস্তে আস্তে আমি দেখতে পেতে শুরু করলাম যে অ্যাকচুয়ালি এই ধানগুলো শুধু মাটি থেকে উঠে আসছে না। এটা অ্যাকচুয়ালি, তোমার তোমার ভাষায় বলি, এই প্ল্যানেটের পাকস্থলী থেকে আসছে। এই, এবং ওইখানে পদ্মা রিগজিন, এই লাদাখের মানুষ অ্যাকচুয়ালি, ও ছিল ওই গ্রামগুলোতে ওখানে। ও একটা ফ্রেজকে উদ্ধার করে আমাদের জন্য, ধরতি পেনু, কন্দা ভাষায় ধরতি পেনু। ধরতি পেনু, সো টু সি ধরতি অ্যাজ দ্য মাদার অ্যান্ড দ্য womb অফ দ্য মাদার। তো এটা একভাবে কখনো কখনো পাকস্থলী থেকে উঠে আসছে, কখনো কখনো বুম থেকে উঠে আসছে, যেভাবে যিনি দেখতে চান তার মতো। এবং ওটা তো আর্টিস্টের কন্টিনজেন্ট মোমেন্টারি ম্যাডনেস। লাইনগুলো কিভাবে আসবে, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, এটা শ্রাবস্তি না বলে উজ্জয়িনী বলা যেত, কিন্তু এসেছে ওই মুহূর্তে শ্রাবস্তি। তো মানে শিল্পী তো এই লাইনগুলো লেখেননি, লাইনগুলো শিল্পীকে লিখেছে। আহ, তো ওইখানে ওইভাবে এসছে ফ্রেজটা। কিন্তু এই জিনিসটা বুঝতে পারছিলাম যে এটা যেন একেবারে আম, আহ, ধরতির, ধরনীর গর্ভগৃহ থেকে উঠে আসছে। আমরা অ্যাকচুয়ালি মন্দিরেও গর্ভগৃহ বলি। আম, সুতরাং গর্ভের মেটাফরটা, যেটা জীবনানন্দর মধ্যে ভীষণ রয়েছে, আবার আসিব ফিরে, অ্যাজ ইফ আবার এই 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 বাংলার মাটিতে ফিরে আসবো, আবার ওই মাটিতে মিশে যাব, আবার ওই মাটি যা গর্ভগৃহ তাতে ফিরে আসবো। তো ওইখানে আমার কাছে একটা মোমেন্টারি ফিলিং এলো যে এটা তো অ্যাকচুয়ালি উঠে আসছে ধরতি পেনু থেকে, অ্যাকচুয়ালি যেটা তো উঠে আসছে একটা প্ল্যানেটারি বুম থেকে, আহ, একটা গর্ভগৃহ থেকে উঠে আসছে।
ধরণীর গর্ভগৃহ, ধরণীর পাকস্থলী, যেভাবেই বলি আর কি, সেখান থেকে উঠে আসছে। আহ, ওইটা আমি দেখতে পেলাম। তার আগে আমি দেখতে পাইনি। তার আগে আমার কাছে অ্যাগ্রিকালচার বলে একটা জিনিস ছিল, কিন্তু অ্যাগ্রিকালচার কথাটার কোনো মানে নেই অ্যাকচুয়ালি। ইট ইজ এক্সট্রিমলি সুপারফিশিয়াল অ্যাকচুয়ালি। কাল্টিভেশন তাও আমাদের কিছুটা কাছাকাছি নিয়ে যায়। কর্ষণ, কৃষি, কৃষ্টি, কালচার শব্দটা কাল্টিভেশন থেকেই এসছে একভাবে দেখলে আর কি। আহ, রবীন্দ্রনাথই ইঙ্গিতটা রেখেছিল। তো আম, ওইটা ওইখানে দেখতে পাওয়া যায় আর কি। তার আগে অশিক্ষিত আমি শুধু অ্যাগ্রিকালচার দেখতাম আর কি। অ্যাগ্রিকালচারাল সায়েন্সেস দেখতাম, অ্যাগ্রিকালচারাল রিলেশনশিপস দেখতাম, মোডস অফ প্রোডাকশন দেখতাম, মোডস অফ কাল্টিভেশন দেখতে পেতাম না এখানে। একটা, এটা আমার ক্রিটিকই আর কি, আমি রেখে যাই, যে আমরা মোডস অফ প্রোডাকশন নিয়ে যত সময় কাটিয়েছি, তত সময় আমরা মোডস অফ কাল্টিভেশন নিয়ে কাটাইনি। ওই টার্মটা মোডস অফ প্রোডাকশন না হয়ে মোডস অফ কাল্টিভেশন হলে হয়তো আমরা গ্লোবাল সাউথ, দক্ষিণ গোলার্ধ, পেজেন্ট কমিউনিটিজ, এগুলোকে দেখতে পেতাম। কিন্তু আমরা মোডস অফ প্রোডাকশন, উৎপাদন সম্পর্ক আর কর্ষণ সম্পর্ক, কাল্টিভেশন, বড় শব্দ। তোমার গানও কাল্টিভেশনের পার্ট। এবং আম, এই ফ্রেজটা ফুকোর, কাল্টিভেশন অফ দ্য সেলফ। তাহলে মোডস অফ কাল্টিভেশন যদি আমরা দেখতাম রাদার দ্যান মোডস অফ প্রোডাকশন, তাহলে হয়তো মার্ক্সবাদ আরো সমৃদ্ধ এক মার্ক্সবাদ হতো, এবং মানুষের, মাটির মানুষের কাছাকাছি একটা মার্ক্সবাদ হতো, এবং অনেক বেশি সৃষ্টিশীল বা কৃষ্টি থাকতো তাতে। কৃষিও থাকতো, কৃষ্টিও থাকতো, কর্ষণও থাকতো আর কি। এইগুলো মিস হয়ে গেছে মার্ক্সিজমে, যেহেতু আমরা এক ধরনের মেশিন প্রোডাকশনকে বারবার বারবার দেখেছি আর কি, বারবার দেখেছি। তা যেহেতু ব্রিটেন মার্ক্সের আর্কাইভ ছিল, আম, ব্রিটিশ হিস্ট্রি, মানে এভাবে বলা যায়, আনন্দ, এটাকে এটাকে ক্লিঞ্চ করি, দ্য স্ক্রিপ্ট অফ ক্যাপিটাল ইন ইংল্যান্ড became the script of the book Capital. তো এই গন্ডগোলটা ক্যাপিটাল ভলিউম ওয়ানে হয়ে আছে, যে ইংল্যান্ডের ক্যাপিটালের যে স্ক্রিপ্ট, ইংল্যান্ডের ক্যাপিটালের যে হিস্ট্রি, ইংল্যান্ডের ক্যাপিটাল লেবার, ক্যাপিটাল কাল্টিভেশন যে রিলেশনশিপ, যেটা এক্স্যাক্টলি ইংল্যান্ডে হচ্ছে, ওইটা হয়ে যাচ্ছে আর্কাইভ ফর দ্য বুক ক্যাপিটাল। দুটো ক্যাপিটাল আছে, একটা কংক্রিট রিয়েল ক্যাপিটাল ইন ইংল্যান্ড, আর একটা বুক ক্যাপিটাল উইচ ইজ দ্য টেক্সট অন ক্যাপিটাল অ্যাকচুয়ালি। তো বুক ক্যাপিটালের সীমাবদ্ধতাটা এইখানেই, যে সেটা একটা পার্টিকুলার স্ক্রিপ্ট অফ ক্যাপিটাল ধরে করা। আহ, এটাই যদি স্ক্রিপ্ট অফ ক্যাপিটালটা চায়না ধরে করা হতো, কি ইন্ডিয়া ধরে করা হতো, কি আলজেরিয়া ধরে করা হতো, তাহলে হয়তো স্ক্রিপ্ট অফ দ্য বুক ক্যাপিটাল আলাদা হতো। ওই আলাদাটা আহ, হওয়াটা জরুরি, এবং সেইখানে মোডস অফ প্রোডাকশন হয়তো কথাটা হতো না, হয়তো কথাটা হতো মোডস অফ কাল্টিভেশন। এইটা আবার একভাবে খুব ইম্পর্টেন্ট, কেননা কাল্টিভেশন কমিউনিটির সাথে সংযুক্ত। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন কমিউনিটি থেকে যেন দূরে হয়ে যাচ্ছে, এবং এলিয়েনেটেড ডিসক্রিট ইন্ডিভিজুয়াল যেন প্রোডাকশন প্রসেসে আসছে, আবার বেরিয়ে আসছে। কমিউনিটির সাথে উৎপাদন, আহ, এটা আর একটা অন্য অভিজ্ঞতা অল্টোগেদার। আর কমিউনিটি থেকে উৎখাত হয়ে যাওয়া মানুষ ডিসক্রিট এলিয়েনেটেড ইন্ডিভিজুয়াল হিসেবে প্রোডাকশন প্রসেসে আসছে, আবার প্রোডাকশন প্রসেসে আবার এলিয়েনেটেড হয়ে যাচ্ছে। আম, এইটা আরেকটা মানুষ অলটুগেদার, এটা একটা অন্য মানুষ। আহ, আহ, যেটা তোমরা যারা এখন নেচার কোয়েশ্চেনটা খুব সিরিয়াসলি তুলছো, আহ, মানে মানুষ কখন এলিয়েনেটেড হয়ে যাচ্ছে নেচার থেকে, সেটাও একটা প্রশ্ন।
কখন মাটিকে হারাচ্ছে, যদি তোমার কথাটায় ফিরে আসি, মাটি মাটি থেকে কখন বিযুক্ত হয়ে যাচ্ছে। এবং এই যখন মাটিটা লিখছিলাম আমি, এগুলো সবই মাথার মধ্যে চলছিল। তারপর তোমার বইতে আমি, তুমি ওই স্তব্ধতার গানের জায়গাটা, আক্রোশের রেফারেন্সটা তুমি দিলে, ওমপুরি নাসরুদ্দিন শাহর ছবিটা, যেখানে নাসরুদ্দিন শাহ বারবার ওমপুরিকে জিজ্ঞেস করছে কোন জায়গায় যে স্তব্ধ হয়ে যাচ্ছে মানুষগুলো মাটি থেকে। তো এটা নিয়ে কিছু একটা বলো। সমাজতন্ত্রের এখানে রোলটা, স্তব্ধ হয়ে যাওয়াটা, স্ক্রিপ্ট গুলো স্তব্ধ হয়ে যাওয়া। আমার আজকাল খুব ভয় হয়। আমি আহ, ভাবি যে শিক্ষা ব্যবস্থায় এই যে ছাত্রছাত্রীদের অ্যাকচুয়ালি আমরা স্তব্ধ করে দিচ্ছি বিভিন্ন বিভিন্ন জায়গায়, তাদের কাল্টিভেশন প্রসেসটা স্তব্ধ হয়ে যাচ্ছে। তোমার তোমার কি মনে হয়? এক্সপ্রেশনটা খুব লিমিটেড হয়ে যাচ্ছে, এক্সপ্রেশনটা সীমাবদ্ধ এডুকেশন সিস্টেম, যেটা রবীন্দ্রনাথ ভাঙার চেষ্টা করেছেন শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথ এই সীমাবদ্ধতাটা দেখতে পেয়েছিলেন, এবং এটাকে ভাঙার চেষ্টা করেছিলেন, যে এক্সপ্রেশনটা যদি শুধু রিডিং অ্যান্ড রাইটিং এর মধ্যে দিয়ে হয়, তাহলে আমরা আবারও একটা খুব সীমাবদ্ধ সত্তা তৈরি করছি। কারণ এক্সপ্রেশনটা শুধু রিডিং অ্যান্ড রাইটিং, রিডিং অ্যান্ড অ্যাকচুয়ালি রিডিংটাই রিপিট করা ইন রাইটিং, মানে রিডিংটাকে নতুন করে লেখা নয়, রিডিংটাকে। ইমিটে রিড মানে রাইটিং এর থেকে কোথাও কোথাও তো ইমিটেশনও হয়ে হ্যাঁ গেল না? হ্যাঁ, সুতরাং রাইটিং হচ্ছে না, অ্যাকচুয়ালি রিডিংটাকেই রিপিট করে দেওয়া হচ্ছে, জাস্ট আর কি একটা কলম, কালি দোয়াত দিয়ে আর কি। তো এইটা রবীন্দ্রনাথ ভাঙার চেষ্টা করেছিলেন, যে এক্সপ্রেশনের বহুত্ব, এক্সপ্রেশনের মাল্টিপ্লিসিটি কিভাবে আসতে পারে, নইলে এক ধরনের এক্সপ্রেশনের লিমিটেশন এবং এক্সপ্রেশনে সাইলেন্স থাকবে, সাইলেন্স এসে যাবে এক্সপ্রেশনে একটা একটা সময়ের পরে আর কি। আহ, যেটা যেটা মানুষ অ্যাকচুয়ালি, স্টুডেন্টরাও শেষমেশ মেনে নেবে না, কারণ ওরা নানাভাবে নিজেদেরকে এক্সপ্রেস করতে চাইবে, স্পোর্টসে চাইবে, মিউজিকে চাইবে, থিয়েটারে চাইবে, ফিল্মে চাইবে, আহ, এইটা এইটা পেন্টিংয়ে চাইবে, আহ, সম্পর্কে চাইবে। আমি রিসেন্টলি আমার একটা লিবারাল স্টাডিজের মিটিংয়ে এই কথাটা বলছিলাম অ্যাকচুয়ালি, যে এই যে ব্রিটিশদের বানানো ক্লাসরুমটা, এই ক্লাসরুমটাতে কোনো স্টুডেন্টের মুখ দেখে না, কারণ প্রত্যেকটা স্টুডেন্ট আরেকজনের পিছনে 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 বসে, সবাই পিছনটা দেখে, আরেকটা স্টুডেন্টের মাথার পিছনটা দেখতে পায় শুধু, তার মুখটা দেখেন। তো মুখোমুখি বসিবার কোনো বনলতা সেন আর নেই এই ব্রিটিশ ক্লাসরুমে। এবং এটাকে মার্ডার করাটাই হয়তো এই ক্লাসরুমের আর্কিটেকচারের উদ্দেশ্য ছিল আর কি, যে তুমি এলিয়েনেটেড, ডিসক্রিট, সেলফ ইন্টারেস্টেড, সেলফ অ্যাবজর্বড ইন্ডিভিজুয়াল তৈরি করো, যে শুধু নিজের গ্রেড, নিজের মার্কস, নিজের ফরেন ট্রাভেল নিয়ে ভাবছে, আহ, সে নিজের ক্লাসমেটকে নিয়েও ভাবছে না। এবার এইভাবে যদি একটা মানুষকে ভাবো, ক্লাস ওয়ান থেকে এমএ বা এমএসসি অবধি টানলাম, পিএইচডি আর অ্যাড করলাম না এর সাথে, ঠিক আছে, তাহলে টোটাল এডুকেশন হচ্ছে 17 বছরের, 17 ইয়ার্স আমি কারো মুখ দেখিনি, আর 17 ইয়ার্স। স্তব্ধ করলাম আমি একদম। একদম, আমি 17 ইয়ার্স আমি কারো মাথার পেছনটা শুধু দেখেছি ক্লাসরুমে বসে বসে, আর আমি শুধু টিচারকে দেখেছি, তাকে ভগবান ভেবেছি। তো আহ, এই যে বসার ফরম্যাট, এবং দেখো রবীন্দ্রনাথ এই বসার ফরম্যাটটাকেই ভাঙার চেষ্টা করছে, ব্রিক অ্যান্ড মর্টার ক্লাসরুম থেকে বেরিয়ে গাছের তলায় গেল, কিন্তু গাছের তলায় যাওয়ার মানেটা কি? গাছের তলায় যাওয়ার মানেই হচ্ছে গোল হয়ে বসা, গোল হয়ে বসা মানেই একে অপরের মুখ দেখা। টিচার ওই বলয় বা সার্কেলের একটা মেম্বার, বলয়ের ওপরে বা বাইরে নয়, এবং প্রত্যেকে বসে আছে কিসের উপর, তোমার কথাটাতেই ফিরে আসি, মাটির উপর, মাটির কাছাকাছি। রবীন্দ্রনাথ বেসিক্যালি যে মুভটা করলেন,
আমার একটা লেখা আছে, আমার লেখা বলে বলছি না, আমি পাঠিয়ে দেবো তোমাকে, হোয়াট ইফ দ্য ইউনিভার্সিটি ইজ আ প্যারটস ট্রেনিং। আমি ওই প্যারটস ট্রেনিং গল্পটার উপরে এটাকে বিল্ড করেছি। সেই লেখাটা শুরু হচ্ছে একটা অদ্ভুত কথা দিয়ে। রবীন্দ্রনাথ তো নোবেল প্রাইজ পেয়েছিলেন, বড়লোক বাড়ির ছেলে, এলিট পরিবার, কলকাতার কানেকশনও ছিল। ইচ্ছে করলে ক্যালকাটা ইউনিভার্সিটির ক্যালকাটা ইউনিভার্সিটির কোনো একটা কলেজে একটা বাংলা লিটারেচার পড়ানোর চাকরি জোগাড় করতে পারতেন, চাইলে পারতেন, কিন্তু তা করলেন না। তার মানে ব্রিটিশ ইউনিভার্সিটিকে রিজেক্ট করলেন রবীন্দ্রনাথ। করে চলে গেলেন 300 350 কত কিলোমিটার দূরে আমি জানি না, বেঙ্গল বিহার বর্ডারে। সেখানে রাঙামাটির দেশ, সেখানে জলের অভাব, টাকারও অভাব রবীন্দ্রনাথের। সেখানে উনি উনার আশ্রম তৈরি করলেন। গান্ধীও আশ্রম তৈরি করেছে, অরবিন্দ আশ্রম তৈরি করেছে, রবীন্দ্রনাথ আশ্রম তৈরি করেছে, তিনজনই। উনার আশ্রম উনি তৈরি করলেন ওখানে। এবার সেইখানে উনি একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করার চেষ্টা করলেন, যেটা কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্য ব্রিটিশ এডুকেশন সিস্টেম। তো উনার ক্রিটিকটা এমবডিড হচ্ছে শান্তিনিকেতনের প্রত্যেকটা প্র্যাকটিস। ইটস নট আ থিওরিটিক্যাল ক্রিটিক, ইটস আ প্র্যাকটিক্যাল ক্রিটিক অ্যাকচুয়ালি। ওই জন্য উনি ক্লাসরুমটাকে গাছের তলায় নিয়ে এসছেন। আমরা ওটাকে একটু একটু বাঙালি এটাকে রোম্যান্টিসাইজ করে জাস্ট বলে দেয়, এটা আমরা ভালো করে দেখি না যে অ্যাকচুয়ালি শিফটটা কোথায়। অ্যাকচুয়ালি উনি যে স্টুডেন্টরা একে অপরের মাথার পিছনটা দেখছে, তাদেরকে উনি মুখোমুখি বসিবার বনলতা সেন বানালেন। অ্যাকচুয়ালি যে একে অপরের সাথে কথা হতে পারে ক্লাসরুম, যেটা অ্যাবসেন্ট ছিল, যেটা অ্যাবসেন্ট ছিল ব্রিটিশ ক্লাসরুমটা, মডার্ন ক্লাসরুমটায়। একভাবে আনন্দ আনন্দ এটা আরো একটু স্টাডি করতে হবে, না করলে এটা বলা যাবে না। কিন্তু এই যে কারেন্ট ক্লাসরুমটা যেটাতে আমরা সব ইউনিভার্সিটিতে পড়াই, ইজ দিস আ মডার্ন ওয়েস্টার্ন ক্লাসরুম? ওয়েস্টেরও এটা মডার্ন ক্লাসরুম, হয়তো ওয়েস্টও আগে এইভাবে ক্লাসরুম করতো না। ডেফিনেটলি সক্রেটিক জিমনেশিয়াম এইভাবে রান করতো না। মানুষ একসাথে বসতো, দে উড ড্রিঙ্ক ওয়াইন অ্যান্ড ডিসকাস। প্লেটো সিম্পোজিয়াম, দে আর ডিসকাসিং লাভ। একসাথে বসে সবাই কথা বলছে। এটা নিশ্চয়ই মুখোমুখি বসে হয়েছে, এটা ক্লাসরুমে হয়নি যে সক্রেটিস কোনো ভাষণ দিচ্ছে, হোয়াট ইজ লাভ। নো, নো, ডিসকাশন হচ্ছে, একটা কনভারসেশন হচ্ছে, কথোপকথন হচ্ছে। তো মুখোমুখি বসলে তো কথোপকথন হবে, নইলে তো কথোপকথন হবে না। নইলে তো মনোলগ হবে, টিচারের মনোলগ, ডায়ালগ হবে না। ডায়ালগ হওয়ার জন্য তো মুখোমুখি বসতে হবে, কনভারসেশনের জন্য তো মুখোমুখি বসতে হবে। তো রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ইজ আ ফান্ডামেন্টাল ক্রিটিক অফ দ্য আর্কিটেকচার অফ দ্য ক্লাসরুম। এবং ওই আর্কিটেকচারটা পাল্টালেই কিন্তু মাটির উপর বসে যাচ্ছে। আর্কিটেকচারটা পাল্টালেই লিসেনিং, কান পেতে রই, কথোপকথন সম্ভব হচ্ছে, শোনা সম্ভব হচ্ছে, নইলে সম্ভব হচ্ছে না। শরীরটা যে মাটিতে লাগছে, ভিজে মাটিটায় লাগছে, মাটির গন্ধটা পাচ্ছে শরীরটা, এটা তো খুব ইম্পর্ট্যান্ট, এটা তো ভীষণ গুরুত্বপূর্ণ। এবং মাটিতে যদি গাছের তলায় বসে রবীন্দ্রনাথের স্টুডেন্টরা, তাহলে সিজন কনসাস হয়ে যাবে। তাহলে কখন বৃষ্টি পড়ছে, কখন গরম হচ্ছে, কখন মাটিটা শুকনো, মাটিটা ভিজে, কখন মাটি থেকে মাটির গন্ধ আসছে, এসব পাওয়া যাবে। কিন্তু এখন যে ক্লোজ ডোর এয়ার কন্ডিশন ক্লাসরুম, সামার আর উইন্টারে কোনো তফাৎ নেই ক্লাসরুম, ইটস দ্য সেম ক্লাসরুম। সো এই স্টুডেন্ট অ্যাকচুয়ালি রিদম অফ দ্য প্ল্যানেট থেকে বঞ্চিত হচ্ছে। আর যে রিদম অফ দ্য প্ল্যানেট জানে না, মানে রিদম অফ সিজনস জানে না, আর্থের রোটেশন রেভলিউশনের রিদমটা জানে না, সে তো রাগ তৈরি করতে পারবে না। তার শুধু রাগ হবে, কিন্তু সে রাগ তৈরি করতে পারবে না, সে ইমন পারবে না, সে আহ, ভৈরব পারবে না, সে সে রাগ তৈরি করতে পারবে না, সে বৃষ্টি আনতে পারবে না।
একটা রাগের মধ্যে দিয়ে। তোমরা যারা খুব মিউজিক্যাল, তাদের কাছে এটা ইম্পর্টেন্ট হতে পারে আর কি, যে সে তো কোনো ধরনের কোনো কোনো সময়ের সাথে সঙ্গীতের অন্বয়, ব্রিজ, মেলবন্ধন করতেই পারবে না। তার সঙ্গীতটা সময় বিযুক্ত থাকবে। আমাদের রাগগুলোর একটা প্রাইমারি বৈশিষ্ট্য, সে প্ল্যানেটের বা আর্থের রেভলিউশন আর রোটেশনের সাথে রিদমিক। তার রিদমটা শুধু সারেগামায় নেই, কিন্তু একটা বড় কসমিক রিদমের সাথে ওই ওই রিদমটা যুক্ত। তার মানে হৃদয়ের সাথে যুক্ত। অ্যাকচুয়ালি হৃদয় ওই দুটোকেই ধরে, দুটো নোটেশনকে ধরে। প্ল্যানেটের একটা নোটেশন আছে, আর মানে হারমোনিয়ামের রিড বা সেতারের আহ, ওই একটা নোটেশন আছে। দুটো নোটেশনকে, সিজনের নোটেশন আর সময়ের, টাইমের, 24 আওয়ার্সেরও নোটেশন ধরে নেয় ওরা আর কি, একসাথে। ভোরের রাগ, সন্ধ্যের রাগ, রাতের রাগ। তো রাগ প্রধান সঙ্গীত, রাগ নির্ভর সঙ্গীত, মিউজিক, দুটো নোটেশনকে একই সাথে ধরে। একটা প্ল্যানেটারি নোটেশন, আর একটা আমাদের আহ, ওটা যন্ত্র। ভেরি ইন্টারেস্টিংলি, হারমোনিয়াম যন্ত্র। আমি যন্ত্রের বিরুদ্ধে নই, কিন্তু হারমোনিয়ামের রিডের নোটেশনটাকেও সে ধরে নেয়, একই সাথে দুটো নোটেশনকে ধরেছে। একজন ভীমসেন যোশী যখন ভৈরব করছেন আর কি, প্রায় যেন সূর্যটাকে তুলে আনছেন, তাই না? টেনে টেনে তুলে আনছেন আহ সঙ্গীতের মধ্যে দিয়ে। সানরাইজ যেন ঘটাচ্ছে, লিটারেলি ইজ ইজ পুলিং দ্য সান আপ ফ্রম দ্য এটা হোরাইজন। এটাও তো বিপ্লব। এটাই তো বিপ্লব, এটাই বিপ্লব, এটাই আন্দোলন। আন্দোলন মানে তো নড়াচড়া। তো আহ, চলো, এইটা তোমার এইটা একটু আর মিস হচ্ছে। তুমি ট্রাভেলে যেতে হবে, তোমার 1:30টার মধ্যে বেরোতে হবে তো। হ্যাঁ, আর তোমার সাথে আড্ডা মারতে এত ভালো লাগে, সময় কোথায় চলে গেল। হ্যাঁ, আর হ্যাঁ, আজকে হ্যাঁ। কোথা থেকে কোথায় চলে গেলাম! মানে আজকে ডিসকাশনটা দারুণ। আমরা থেকে শুরু করে প্রচুর প্রশ্ন আমার মাথায় ছিল, কিন্তু একটা দুটো প্রশ্নতে আমরা এতগুলো আরো ভেতরে ঢুকে গেলাম। তোমার বইটা বললাম তো, তোমার বইটা নিয়ে পুরো একটা সেমিস্টারও, দুটো সেমিস্টার কোর্স করে দেওয়া যায় দুজনে মিলে। শুধু আমরা আচ্ছা, এই ডায়লগ গুলো, তো আমি ভাবছিলাম আমরা কি এটাকে যে একটা একটা ডায়ালজিক্যাল কোর্স হিসেবেও আপলোড করে দিতে পারি। এই কনভারসেশনটা ইটসেলফই একটা কোর্স হতে পারে লিবারেল ডিসিপ্লিনের। এটাই, হোয়াট ইজ লিবারাল স্টাডিজ, লিবারাল আর্টস, এটা তো এটাই ডিসকাস হচ্ছে অ্যাকচুয়ালি, উইলি নিলি ওটাই ডিসকাস হচ্ছে। তুমি কি এখন ফেরত যাবে তোমার আহ, রান্নাঘরের কর্মকাণ্ডে, না তোমার গোছানো তারপরে দৌড়াদৌড়ি? জানো, দৌড়াদৌড়ি, দৌড়াদৌড়ি, দৌড়াদৌড়ি। চলো, খুব ভালো লাগলো। আহ আজকে আবার আমরা নেক্সট এপিসোডে, আমি আরো অনেক অনেক প্রশ্ন জমেছিল, হ্যাঁ, তো সেগুলো করব আমি নেক্সটটাতে না। প্রকৃতায়ন নিয়ে একটু কথা বলবো তোমার সাথে। ঠিক আছে, ঠিক আছে, নেক্সটটাতে প্রকৃতায়ন বিষয়ে কথা বলবো। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, ওকে। হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ, প্রণব দা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।